হ্যালো। আজকে আমরা রসায়ন তৃতীয় অধ্যায় নবম দশম শ্রেণীর এই অধ্যায়টার সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। নবম দশম শ্রেণীর রসায়ন থার্ড চ্যাপ্টারটা হচ্ছে পদার্থের গঠন। হ্যাঁ, তো এখানে আমি প্রথমেই টপিকগুলো লিখে নিয়েছি, যে কী কী টপিক আছে টোটাল বইয়ে। প্রথম দেখা যাচ্ছে যে আহ, প্রথম টপিকটা এখানে আছে মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, অণু, পরমাণু, মৌলের প্রতীক, সংকেত, পরমাণুর মূল কণিকা, চার্জ, ভর সহ পারমাণবিক সংখ্যা। 2 নম্বর টপিকে আছে বিভিন্ন ধরনের মডেল। এখানে দুইটা মডেলের কথা উল্লেখ করা আছে, একটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল, আর একটা হচ্ছে নিলস বোরের পরমাণু মডেল। এই মডেলগুলোকে আমাদের চিত্র সহ, উদাহরণ সহ এবং এগুলোর স্বীকার্যগুলো এবং সীমাবদ্ধতা, এগুলো সবটাই দেখতে লাগবে। পরমাণু মডেল থেকে সাধারণত সৃজনশীল আসে। আচ্ছা, তারপরে আরেকটা অনেক ইম্পর্ট্যান্ট টার্ম হচ্ছে ইলেকট্রন বিন্যাস এবং এর নীতি, আর হচ্ছে শক্তি স্তর, উপশক্তি স্তর, এগুলোর কিছু ব্যতিক্রম, এই ধারণাগুলো। হ্যাঁ, আমাদের ইলেকট্রন বিন্যাস করার ক্ষেত্রে যেরকম ইম্পর্ট্যান্ট, খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, কারণ হচ্ছে পরের চ্যাপ্টারগুলোতেও, যেমন হচ্ছে যদি আমরা পিরিয়ডিক টেবিলের চ্যাপ্টারটা করতে যাই, হ্যাঁ, পর্যায় সারণীর, ওখানেও হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাসটা খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। তো যাই হোক, এই চ্যাপ্টারটার এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস এবং এর শক্তি স্তর, উপশক্তি স্তরের ধারণাগুলো। তারপরে যেটা আছে সেটা হচ্ছে আইসোটোপ এবং তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার। এগুলো জেনে রাখা ভালো, আমরা জানার জন্য পড়বো। এবং আরেকটা টপিক আছে সেটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর এবং এর কিছু ম্যাথ, একদম সোজা সোজা কিছু ম্যাথ আছে। তো যাই হোক, আমরা একদম প্রথম থেকে শুরু করছি। প্রথম বলবো হচ্ছে মৌলিক পদার্থ। মৌলিক পদার্থ। মৌলিক পদার্থ কাকে বলে? বইয়ের সংজ্ঞা অনুসারে একদম ইজি করে দেয়া আছে যে মৌলিক পদার্থ হচ্ছে যে পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বলে। ওকে, ভাঙলে বলতে একটা পদার্থকে যতই ক্ষুদ্র করা হোক, ওটার মধ্যে যদি লোহাকে যদি আমি ভাঙিয়ে অনেক ক্ষুদ্র করে নিয়ে যাই, তাহলে দেখা যাবে লোহার মধ্যে শুধু লোহাই পাবো, অন্য কোনো পদার্থ পাবো না। আর এরকম মৌলিক পদার্থের সংখ্যা হচ্ছে টোটাল 118টা। এখন মৌলিক পদার্থ যে শুধু কঠিন হবে এমন কোনো কথা নেই। এগুলোর মধ্যে মৌলিক পদার্থ কঠিন হতে পারে, যেমন লোহা, তামা, এগুলো। তারপর মৌলিক পদার্থ গ্যাসীয় হতে পারে, যেমন হাইড্রোজেন, নাইট্রোজেন, এগুলো কিন্তু হচ্ছে মৌলিক পদার্থ। হ্যাঁ, তারপর হচ্ছে মৌলিক পদার্থ তরল হতে পারে, যেমন পারদ, এক ধরনের মৌলিক পদার্থ কিন্তু আসলে এটা লিকুইড। আচ্ছা, আর যৌগিক পদার্থ হচ্ছে যেগুলো পদার্থকে ভাঙলে আমরা এক বা একাধিক মৌলিক পদার্থ পাই, অর্থাৎ যে কোনো পদার্থকে যদি ভেঙে আমরা ওই 118টার পদার্থের মধ্যে যে কোনো দুইটা, একটা, তিনটা বা এগুলো পাইতে পারি, সেই পদার্থগুলো হচ্ছে যৌগিক পদার্থ। অথবা দুই বা ততোধিক মৌলিক পদার্থ মিলে যে পদার্থটা তৈরি করবে সেগুলো হচ্ছে যৌগিক পদার্থ। যেমন এখানে বই হাতে একটা উদাহরণ দেওয়া আছে কার্বন ডাইঅক্সাইডের কথা। কার্বন ডাইঅক্সাইড CO2, তাই না? আমরা কার্বন ডাইঅক্সাইডের সংকেতটা জানি এরকম CO2। অর্থাৎ এখানে একটা কার্বন এবং দুইটা অক্সিজেন রয়েছে। এই কার্বনও হচ্ছে একটা মৌলিক পদার্থ, অক্সিজেনও হচ্ছে মৌলিক পদার্থ। হ্যাঁ, এখানে একটা কার্বন এবং দুইটা অক্সিজেন, এটা কিসের অণু? এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড অণু। কার্বন ডাইঅক্সাইড অণু, ঠিক আছে? আচ্ছা, অণু এবং পরমাণুর ধারণা। অণু হচ্ছে যৌগিক পদার্থ। আমরা সোজা কথা যদি বলতে চাই, যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে অণু। একটা পদার্থকে ভাঙলাম, যেমন এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের একটা অণু। আর পরমাণু কাকে বলে? পরমাণু যদি সোজা কথায় বলতে চাই, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে পরমাণু। আচ্ছা, যেমন আহ, আমরা যদি এটা একটা পদার্থ ধরি, H2, এটা কি বুঝাচ্ছি? বুঝাচ্ছি হাইড্রোজেন গ্যাস। ওকে, বা হাইড্রোজেন গ্যাসের সংকেত। হাইড্রোজেন গ্যাসের সংকেত দ্বারা কি বোঝা যাচ্ছে? অর্থাৎ এখানে H2 মানে দুইটা হাইড্রোজেন আছে, তাই না? তো হাইড্রোজেন এমনিতে হচ্ছে একটা মৌলিক পদার্থ, বা হাইড্রোজেনের H দ্বারা আমরা একটা পরমাণুকে প্রকাশ করতে পারি। এখানে H2 দ্বারা দুইটা পরমাণু মিলে এটা হচ্ছে একটা হাইড্রোজেনের অণু। এখানে যেমন কার্বন ডাইঅক্সাইডের অণুটা ছিল, এখানে একটা কার্বন পরমাণু আর দুইটা অক্সিজেন পরমাণু। একটা কার্বন পরমাণু, দুইটা অক্সিজেন পরমাণু, এগুলো তাহলে হচ্ছে পরমাণু, এবং এগুলো মিলে যেটা গঠন করতেছে সেটা হচ্ছে অণু। ওকে, আচ্ছা, অণু পরমাণু বিষয়টা আমাদের মোটামুটি এই ধারণাটুকু থাকলেই হচ্ছে। আরেকটা আছে মৌলের প্রতীক, সংকেত। আচ্ছা, প্রতীক কাকে বলে? আমরা যে মৌলিক পদার্থগুলোকে প্রকাশ করতেছি, এই 118টা মৌলিক পদার্থ, এগুলোকে প্রকাশ করার জন্য
একটা করে লেটার ইউজ করা হয়। লেটারগুলো সাধারণত তাদের ইংলিশ নাম থেকে বা ল্যাটিন নাম থেকে নেওয়া হয়, হ্যাঁ। এবং কখনো শুধু ইংলিশ নামের প্রথম অক্ষর, কখনো প্রথম দুটো অক্ষর, এরকম করে প্রকাশ করা যায়। যেমন হাইড্রোজেন এইচ দ্বারা প্রকাশ করতেছি আমরা, অক্সিজেনকে ও দ্বারা প্রকাশ করতেছি, হাইড্রোজেনকে এইচ দ্বারা, কার্বন ডাইঅক্সাইডকে সি দ্বারা প্রকাশ করতেছি। আবার দেখা যাচ্ছে সোডিয়াম, সোডিয়াম সোডিয়াম সোডিয়ামকে প্রকাশ করতেছি আবার এন এ দ্বারা। আচ্ছা, সোডিয়াম কিন্তু এস দ্বারা না, এস দ্বারা হচ্ছে সালফার প্রকাশ করা হয়। সোডিয়াম এন এ দ্বারা প্রকাশ করতেছি কারণ সোডিয়ামের ল্যাটিন নামটা হচ্ছে নেট্রিয়াম। ওকে, তো কখনো ল্যাটিন নাম দিয়ে বা কখনো ইংরেজি নাম দিয়ে আমরা যে 118টা মৌল আছে এগুলোকে যা দ্বারা প্রকাশ করি এগুলো হচ্ছে মৌলের প্রতীক। আর সংকেত কাকে বলে? আমরা একটা অণুকে যা দ্বারা প্রকাশ করি ওটা হবে তার সংকেত। যেমন কার্বন ডাইঅক্সাইডের অণুকে এইটা দ্বারা আমরা প্রকাশ করছি, তাহলে এটা হবে কি? কার্বন ডাইঅক্সাইডের সংকেত। আচ্ছা, এবং আমরা যে পরমাণু পড়লাম, যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে পরমাণু। আবার পরমাণু কিছু কিছু মূল কণা দ্বারা গঠিত থাকে, হ্যাঁ। এই কণাগুলোর নাম আমাদেরকে মনে রাখতে লাগবে। যেমন হচ্ছে আমরা জানি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এই কণাগুলোর প্রত্যেকটার আধান মনে রাখতে লাগবে, এই কণাগুলোর ভর মনে রাখতে লাগবে, এই কণাগুলোকে কি দ্বারা প্রকাশ করা হয় সেগুলো মনে রাখতে লাগবে। কি কি? সেটা হচ্ছে ইলেকট্রন, ই দ্বারা প্রকাশ করি, ই মাইনাস, প্রোটন, পি দ্বারা, নিউট্রন, এন দ্বারা। এগুলোর কি মনে রাখতে লাগবে? এগুলোর হচ্ছে আধান বা চার্জ মনে রাখতে লাগবে, আধান বা চার্জ আমাদের মনে রাখতে লাগবে। তারপর হচ্ছে এগুলোর ভর মনে রাখতে লাগবে, আপেক্ষিক ভর, কত ভর হয়, এবং এগুলোকে কি দ্বারা প্রকাশ করা হয়। ইলেকট্রনকে ই মাইনাস, প্রোটনকে পি, নিউট্রনকে এন, ছোট হাতের এন দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, এগুলোর চার্জ কীরকম? যেমন ইলেকট্রনের চার্জ হচ্ছে -1.6 গুণন 10⁻19 কুলম, প্রোটনের +1.6 10⁻19, নিউট্রনের হচ্ছে চার্জ 0, ভর আছে এগুলো। তো এখানে একটা বইয়ের মধ্যে আমাদের ছক দেওয়া আছে 40 পৃষ্ঠার মধ্যে, আমরা এই ছকটা মুখস্থ করে ফেলবো। ওকে, তারপরের টার্মে আসছে পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা। তো পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, যদি আমরা একটা মৌল লিখি, বইয়ের মধ্যে যে উদাহরণটা দেয়া আছে ধরে নিলাম সেটাই। এখানে সোডিয়ামের উদাহরণটা দেওয়া আছে, নিচে দেওয়া আছে 11, উপরে দেওয়া আছে 23। ওকে, আচ্ছা, 11 এবং 23 দেয়া। 11 এবং 23 দ্বারা কি বোঝানো হচ্ছে? কোনো মৌলের নিচের যে সংখ্যাটা থাকে এটাকে বলবো আমরা প্রোটন সংখ্যা। এই সংখ্যাটা কি? এই সংখ্যাটা প্রোটন সংখ্যা। আচ্ছা, উপরে প্রোটন সংখ্যাকে আমরা অনেক সময় কি দ্বারা প্রকাশ করে থাকি? জেড দ্বারা। উপরে যে অংশটা আছে এটাকে আমরা কি প্রকাশ করতেছি? এটাকে আমরা প্রকাশ করতেছি ভর সংখ্যা। এটাকে প্রকাশ করা হচ্ছে এ দ্বারা। অর্থাৎ আমরা যদি এভাবে লিখি, এক্স ধরলাম কোনো একটা মৌল, জেড হচ্ছে তার প্রোটন সংখ্যা, এ হচ্ছে তার ভর সংখ্যা। ওকে, জেডটা কি হবে? ওই পরমাণুতে যতগুলা প্রোটন আছে তার সংখ্যাটা হবে জেড। আচ্ছা, আর ভর সংখ্যা কাকে বলে? ওই পরমাণুতে প্রোটন প্লাস নিউট্রন এই দুইটার যোগফল হবে আমাদের ভর সংখ্যা। ঠিক আছে? আচ্ছা, অর্থাৎ আমাদের ভর সংখ্যা এ হচ্ছে যতগুলো প্রোটন আসবে প্রোটন সংখ্যা প্লাস আমাদের নিউট্রনের সংখ্যা, এটা দিয়ে যেটা হবে সেটা হবে আমরা পাবো ভর সংখ্যা, বড় হাতের এ। ভর সংখ্যাটা হবে প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যার যোগফলের সমান। আচ্ছা, এই যেমন এখানে একটা পরমাণু দেওয়া আছে সোডিয়াম, তো আমরা স্বাভাবিকভাবে, এটা একটা স্বাভাবিক পরমাণু, স্বাভাবিকভাবে বলতে পারি যখন কোনো পরমাণু দেওয়া থাকবে নিচে যতটা থাকবে তার ইলেকট্রন সংখ্যা, প্রথমে প্রোটন বলি, প্রোটন সংখ্যা হবে নিচে কত আছে? 11টা। তার নিউট্রন সংখ্যা হবে, ভর যেহেতু 23 দেওয়া আছে, 23 থেকে 11 বিয়োগ করব, 12টা। তার ইলেকট্রন সংখ্যা কত হবে? প্রোটন সংখ্যা যত, স্বাভাবিক অবস্থায় ইলেকট্রন সংখ্যা হবে ততটা, স্বাভাবিক অবস্থায় থাকলে। আচ্ছা, তেমনি আরেকটা যদি আলোচনা করি, ধরলাম কার্বন 6 12, এর প্রোটন সংখ্যা হচ্ছে 6, ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6, এর নিউট্রন সংখ্যা হচ্ছে 12 থেকে
6 বিয়োগ দিলে আমাদের 6 ইলেকট্রন প্রোটন নিউট্রন সংখ্যা স্বাভাবিক অবস্থায়। কিন্তু সেম জিনিসটার ক্ষেত্রে যদি আমাদের এখানে একটু শর্ট করে লিখে নিই, যদি আমরা একটা মৌল ধরলাম, ধরো সোডিয়ামটাই ধরলাম, এটা মৌল না হয় এটা দিলাম আয়ন, সোডিয়াম আয়ন, উপরে একটা প্লাস দিয়ে দিছি কিন্তু, তার মানে ধনাত্মক আয়ন। ঠিক আছে, যারা ইলেকট্রন ত্যাগ করতে পারে তারা ধনাত্মক আয়ন দেয়, যারা ইলেকট্রন গ্রহণ করতে পারে যেমন ক্লোরিন সেগুলো ঋণাত্মক আয়ন হয়। আচ্ছা, সোডিয়াম প্লাস, যদি এর আমরা বলি এর প্রোটন সংখ্যা কত, ইলেকট্রন সংখ্যা কত, নিউট্রন সংখ্যা কত, স্বাভাবিক অবস্থায় প্রোটন সংখ্যা সবসময়ই সেম থাকবে। সোডিয়ামের প্রোটন সংখ্যা 11, নিউট্রন সংখ্যা ভর সংখ্যা থেকে বিয়োগ করলে যেটা থাকবে 12, তার ইলেকট্রন সংখ্যা কত হবে, এখানে ইলেকট্রন সংখ্যা এসে চেঞ্জ হয়ে যাবে। সোডিয়াম যেহেতু প্লাস আছে, স্বাভাবিক অবস্থায় প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সমান থাকে, অর্থাৎ যদি প্লাসটা না থাকতো এর প্রোটন সংখ্যা হতো এত 11, ইলেকট্রন সংখ্যা হতো 11, কিন্তু যেহেতু প্লাস আছে তাই এখানে প্রোটন সংখ্যা হবে 11, ইলেকট্রন সংখ্যা হবে একটা কম 10। ঠিক আছে, তেমনি ক্লোরিনের ক্ষেত্রে আমরা বলতে পারি যেমন এখানে আমরা ক্লোরিন বলছিলাম, যদি ক্লোরিনের ক্ষেত্রে কত, ক্লোরিনের ধরলাম 17, ধরে নিলাম 35, ওকে, অরিজিনাল যেহেতু 35.5 আমরা 35 ধরেই করতেছি। আচ্ছা, এখানে আমাদের প্রোটন সংখ্যা কত, প্রোটন হচ্ছে 17, ইলেকট্রন কত হবে ওই 17 স্বাভাবিক অবস্থায়, নিউট্রন কত হবে 35 থেকে 17 বাদ দিলে 18, ওকে। আচ্ছা, কিন্তু যদি এটা প্লেন সিএল না হয়ে এরকম হতো সিএল মাইনাস, যেহেতু এটা গ্রহণ করতে পারে অথচ এগুলো মাইনাস, এর ইলেকট্রন প্রোটন নিউট্রন সংখ্যা কত হতো, প্রোটন সংখ্যা একই থাকতো 17, নিউট্রন সংখ্যা একই থাকতো 18, ইলেকট্রন সংখ্যা এসে, ইলেকট্রন আগে ছিল 17টা, যেহেতু মাইনাস আছে এখানে ইলেকট্রন হয়ে যাবে 18টা, অর্থাৎ যদি একটা মাইনাস থাকে স্বাভাবিক অবস্থায় যত ইলেকট্রন তার চেয়ে একটা বেশি হয়ে যায়। যদি দুইটা মাইনাস থাকতো, যেমন অক্সিজেন O2 মাইনাস, ওকে, অক্সিজেন O2 মাইনাস, এটার কি হতো, অক্সিজেন তো 8, ঠিক আছে, প্রোটন হতো 8, নিউট্রন হতো 16 থেকে 8 বাদ দেওয়া গেলে 8, ইলেকট্রন কত হতো, স্বাভাবিক অবস্থায় প্রোটন যতটা হয় ইলেকট্রনও ততটাই হওয়ার কথা, কিন্তু যেহেতু 2 মাইনাস আছে ইলেকট্রন হবে 10, মাইনাস থাকলে যোগ হবে, যত মাইনাস থাকবে তত যোগ হবে। যেমন অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে যদি আমরা করতে চাই Al3+, অ্যালুমিনিয়াম হচ্ছে 13, 27, প্রোটন সংখ্যা 13, নিউট্রন সংখ্যা 27 থেকে 13 বিয়োগ করলে 14, এবং ইলেকট্রন সংখ্যা কত হবে, স্বাভাবিক অবস্থায় প্রোটন সংখ্যা 13, ইলেকট্রন হওয়ার কথা ছিল 13, কিন্তু যেহেতু আয়ন আছে 3+, যেহেতু প্লাস আছে তার মানে 3টা বাদ যাবে, ইলেকট্রন হবে 10। আচ্ছা, এতটুকুই। তো এগুলো আমরা কোথা থেকে আলোচনা করতেছিলাম, এগুলো আলোচনা করতেছিলাম আমরা পরমাণুর মূল কণিকা, অর্থাৎ ইলেকট্রন প্রোটন নিউট্রনের পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা এগুলো থেকে। আচ্ছা, এরপরে আমাদের ওয়ান টার্মটা কমপ্লিট, সেকেন্ড টার্মে আসছি। সেকেন্ড টার্ম হচ্ছে পরমাণু মডেল। এখানে দুটা মডেল আছে, রাদারফোর্ডের পরমাণু মডেল এবং নিলস বোরের পরমাণু মডেল। আচ্ছা, এই মডেলগুলো আমাদের মডেলগুলোর ধারণা এবং তাদের সীমাবদ্ধতা পড়তে লাগবে। রাদারফোর্ডের পরমাণু মডেল, আচ্ছা, অনেক সময় সৃজনশীল এগুলো দিয়ে দেয়, রাদারফোর্ডের পরমাণু মডেল এবং নিলস বোরের পরমাণু মডেল আলোচনা করো, উদ্দীপকে কোনো উল্লেখ করা থাকে না, বুঝে নিতে লাগে যে আসলে কোনটা মডেল। যদি কখনো সৌরজগৎ থাকে, এরকম একটা সূর্য দিয়ে দিছে, তার পাশে গ্রহ নক্ষত্র বা এরকম সৌরজগৎ দেয়া থাকে, তাহলে আমরা ওটা বুঝে নেব রাদারফোর্ডের পরমাণু মডেল, কারণ রাদারফোর্ডের পরমাণু মডেলটাকে সৌর মডেলও বলা হয়। আর যদি বোরের পরমাণু মডেল থাকে, রাদারফোর্ড এভাবেও আসতে পারে, অথবা বইয়ে যেটা আমাদের দেয়া আছে এভাবেও আসতে পারে, এরকম ইলেকট্রন দিয়ে এরকম একটা মডেল দেয়া আছে, ঠিক আছে, এটাও রাদারফোর্ডের পরমাণু মডেল। আচ্ছা, আর যদি বইয়ের আরেকটি ইয়াতে দেয়া আছে ইলেকট্রন এরকম করে প্লাস দিয়ে অর্থাৎ
এপাশ দিয়ে ঘুরতে 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 ছোট হয়ে আসতেছে, এরকম যদি আসে, এটাও হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল। এগুলো সবগুলো কি রাদারফোর্ডের মডেল। এই চিত্রটা হচ্ছে রাদারফোর্ডের সীমাবদ্ধতা। কারণ ম্যাক্সওয়েলের একটা সূত্র ছিল, ম্যাক্সওয়েল সূত্র তো না, তত্ত্ব ছিল। তো ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে যদি কোনো চার্জযুক্ত কণা, হ্যাঁ আচ্ছা, যদি মানে ঘূর্ণয়নশীল থাকে কোনো একটা বিন্দুকে বা কোনো কিছুকে কেন্দ্র করে, তাহলে সেটা ধীরে ধীরে কেন্দ্রে পতিত হয়। এটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা। এই দুইটা রাদারফোর্ডের পরমাণু মডেল, অর্থাৎ সৌরজগৎ থাকলেও রাদারফোর্ড আসবে, বইয়ের চিত্রটা থাকলেও রাদারফোর্ড আসবে। আর বোরের পরমাণু মডেলটা আমরা কীভাবে বুঝবো, যদি চিত্র দিয়ে আসে। বোরের পরমাণু মডেলটা এরকম আসবে, যে এরকম একটা মাঝখানে আছে নিউক্লিয়াস বা অন্যগুলা এরকম থাকলো, এখানে পরমাণু থাকতে পারে। তো এইখানে যেটা থাকবে, একটা এরকম তীর চিহ্ন দেওয়া থাকবে, হয় বাহিরের দিকে অথবা ভিতরের দিকে। আমরা বইয়ের এই চিত্রটা দেয়া আছে, ঠিক আছে। এবং এখানে দেয়া থাকবে কি, এরকম যদি তীর চিহ্ন থাকে তাহলে বুঝবো বোরের পরমাণু মডেল। অথবা আরও থাকতে পারে, এরকম করে এন এর মান দেওয়া থাকবে 1, n=2, তাহলেও বুঝবো আমরা এগুলো বোরের পরমাণু মডেল। আচ্ছা, রাদারফোর্ড এবং বোরের পরমাণু মডেলের পার্থক্যটা এখানে যেটা আসছে, মেন জিনিস, প্রথমে রাদারফোর্ড যখন পরমাণু মডেলটা দিছিল, তার তত্ত্বটা এরকম ছিল সোজা কথায়, যে পরমাণুর একটা কেন্দ্র থাকবে, এই কেন্দ্রটার নাম হচ্ছে নিউক্লিয়াস। হ্যাঁ, পরমাণুর কেন্দ্রের নাম নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসের ভেতরে কি থাকে, প্রোটন এবং নিউট্রন থাকে, বাইরে থাকে ইলেকট্রন। তারপর হচ্ছে নিউক্লিয়াসের পরমাণুর মধ্যে মানে বেশিরভাগ জায়গাটাই হচ্ছে ফাঁকা, ওকে। এবং পরমাণুর মধ্যে যে নিউক্লিয়াসটা থাকে, নিউক্লিয়াসটা অনেক ক্ষুদ্র। ফাঁকা বলা হয় কেন, এখানে যে পরমাণু মনে করো এটা আমরা একটা ধরলাম এরকম করে আছে, এইটা হচ্ছে নিউক্লিয়াস, ওকে। তারপরে এগুলো হচ্ছে মনে করো শক্তি স্তর, এখানে 2টা 8টা এরকম পরমাণু থাকে। তো নিউক্লিয়াসটা এতটুকু, বাকি যে অরবিট দিয়ে ইলেকট্রনগুলো ঘুরছে, দেখা যায় যে এগুলো বেশিরভাগ অংশই ফাঁকা। ঘন জায়গা কোনটা, ঘন জায়গা হচ্ছে নিউক্লিয়াসটা। এবং নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন থাকবে, নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন থাকবে। তো পরমাণুর সমস্ত ভরটা আসলে প্রোটন এবং নিউট্রনের ভরেই গণ্য করা হয়, কারণ ইলেকট্রনের ভর খুবই কম। আচ্ছা, আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলে কয়েকটা তত্ত্ব আছে, এগুলো মুখস্থ করতে লাগবে। আচ্ছা, নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র এবং পরমাণুর ভেতরে বেশিরভাগ জায়গায় ফাঁকা, এটা পর্যন্ত একটা ছিল। আচ্ছা, তারপরে হচ্ছে ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রন এক ধরনের আকর্ষণ অনুভব করে। এই আকর্ষণ বল কেন্দ্রমুখী, এবং কেন্দ্রমূলী বলের কারণে পৃথিবী যেমন সূর্যের চারদিকে ঘুরে, সেরকম নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন ঘুরে। এটা একটা তত্ত্ব ছিল। এটার সাথে তুলনা করা হয়েছে, যেহেতু সূর্যকে কেন্দ্র করে যেমন গ্রহগুলো ঘুরতেছে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরতেছে, এরকম একটা। আচ্ছা, কিন্তু এই মডেলের সীমাবদ্ধতাগুলো আছে। সীমাবদ্ধগুলো কি কি সীমাবদ্ধতা, এখানে বলা হয়েছে যে শুধু ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতেছে, কিন্তু এগুলোর কিভাবে ঘুরতেছে এবং এদের যে এরকম যে অক্ষগুলো আছে, ঠিক আছে, শক্তি স্তর, এই শক্তি স্তর সম্বন্ধে কোনো ধারণা দেওয়া হয়নি। তারপর এটার সাইজ কেমন, আকার কেমন, এগুলোর সম্বন্ধে কোনো ধারণা দেওয়া হয়নি। তারপর হচ্ছে বলা হয়েছে এটা একটা সৌরজগতের মতো, সূর্যকে কেন্দ্র করে ঘুরে। তো সূর্য এবং পৃথিবী এগুলোর তো কোনো চার্জ নাই গ্রহগুলোর, কিন্তু এখানে চার্জ আছে, এটার সাথেও মিলেনি। তারপর ম্যাক্সওয়েলের যেটা তত্ত্ব, যদি চার্জযুক্ত বস্তু ক্রমাগত ঘূর্ণনশীল থাকে তাহলে সেটা কেন্দ্রে এসে পতিত হয়, এটার সাথেও এটা কন্ট্রাডিক্টরি হচ্ছে। এগুলো হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা। এরপর বোরের পরমাণু মডেল কি বলছে, বোরের পরমাণু মডেল এটাকে একটু ডিফাইন করে দিচ্ছে ভালোভাবে। যেমন প্রথমে যেটাতে বলা ছিল কিভাবে ঘুরে সেটা বলা ছিল না, এটার আকার আকৃতি বলা ছিল না, কিন্তু বোর বলছে যে আসলে এটা গোলাকার, বৃত্তাকার পথে ঘুরতে থাকে। এই কক্ষপথগুলো আকার কেমন, উনি বলছিল এগুলো বৃত্তাকার পথে ঘুরতে থাকে, এবং এগুলোর কয়েকটা নির্দিষ্ট শক্তি স্তর থাকে। যেমন এখানে আমাদের n=1, n=2, প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর। তো এইটা একটু ডিফাইন করে দিছে। তারপরে বলছে এখানে কৌণিক ভরবেগটা কীরকম হয়, কৌণিক ভরবেগ mvr সমান n/2π। এমতে হচ্ছে ভর, ভিতে হচ্ছে বেগ, আর হচ্ছে ব্যাসার্ধ, এনতে হচ্ছে শক্তি স্তরের সংখ্যা। প্রথমটার জন্য n=1, দ্বিতীয়টার জন্য n=2। এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, প্লাঙ্কের ধ্রুবকের মানটা আমাদেরকে মনে লাগতে হবে 6.63 এবং 10⁻34 m² kg/s,
ঠিক আছে। আচ্ছা, আমরা এটা মনে রাখতে হবে, প্ল্যাঙ্কের ধ্রুবক এইচ এর মানটা এমসিকিউ আসে আর এমনিতেও হচ্ছে ইম্পর্টেন্ট প্ল্যাঙ্কের ধ্রুবকের মান। এটা গেছে একটা, যেটা হচ্ছে কৌণিক ভরবেগ সম্পর্কে বলছে। তারপরে বলছে যখন কোনো ইলেকট্রন এগুলোতে ঘুরে তখন তারা শক্তি শোষণও করে না, বিকিরণও করে না। কিন্তু যখন এক কক্ষপথ থেকে ধরো 1 থেকে 2-তে জাম্প করে গেল, বা 2 থেকে 1-এ জাম্প করে নিচে চলে আসলো, যখন এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে মানে উপরে যায় অথবা নিচে যায়, তখন তারা শক্তির শোষণ করে অথবা শক্তির বিকিরণ করে থাকে। হ্যাঁ, আচ্ছা। যদি নিচের শক্তি স্তর থেকে, অর্থাৎ এই n=1 থেকে n=2-তে যায়, তাহলে শক্তি কি হবে? শক্তি শোষিত হবে। আর যদি 2 থেকে 1-এ আসে তাহলে শক্তি বিকিরিত হবে। এটার একটা সূত্র আছে, এই সূত্রটাকে লেখা হয়েছে এভাবে, এইচ নিউ সমান hc/λ। এইচ হচ্ছে আমরা জানি প্ল্যাঙ্কের ধ্রুবক, নিউ এখানে ভি এর মতো একটা চিহ্ন, এটা দ্বারা আসলে কম্পাঙ্ক বোঝানো হয়, ল্যামডা দ্বারা বোঝানো হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, সি দ্বারা বোঝানো হয় আলোর বেগ। আচ্ছা, বোরের পরমাণু মডেলের সাফল্য আছে, বোরের পরমাণু মডেলের সীমাবদ্ধতা আছে, সীমাবদ্ধতাগুলোকে আমাদেরকে জানতে লাগবে। যেমন বোর পরমাণু মডেলের সাহায্যে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করা গেলেও একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করা যায় না। তারপর হচ্ছে এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে যদি একটা ইলেকট্রন জাম্প করে তাহলে একটা রেখা দেখা যাওয়ার কথা, কিন্তু আসলে এখানে কয়েকটা রেখা দেখা যায়। হ্যাঁ, কেন দেখা যাচ্ছে সেটা আর ব্যাখ্যা করতে পারতেছে না, মানে এরও কিছু সীমাবদ্ধতা আছে। তারপরে 3 নম্বর সীমাবদ্ধতা এরকম, বোরের মডেল অনুসারে পরমাণু শুধু বৃত্তাকার কক্ষপথ বিদ্যমান, ঠিক আছে, কিন্তু আসলে শুধু বৃত্তাকার না, ইলেকট্রনগুলো উপবৃত্তাকার কক্ষপথেও ঘুরে, এটা একটা সীমাবদ্ধতা। আচ্ছা, সীমাবদ্ধতার পরে যে টার্মটা আসছে আমাদের এখানে পরমাণু মডেল এবং তার সীমাবদ্ধতাগুলো গেল। তারপরে আসছে ইলেকট্রন বিন্যাসের রীতি, শক্তি স্তর এবং উপশক্তি স্তর, এগুলোর ব্যাখ্যাগুলা সহ, ঠিক আছে। 3 নাম্বারটা ইলেকট্রন বিন্যাসের নীতি, হ্যাঁ, শক্তি স্তর এবং উপশক্তি স্তর। আচ্ছা, ইলেকট্রন বিন্যাসের নীতি, শক্তি স্তর এবং উপশক্তি স্তর, এই টার্মটা আমরা আজকে দেখব। কোনো একটা পরমাণুর ইলেকট্রন বিন্যাস, আসলে ইলেকট্রন বিন্যাসটাকে যখন আমরা করা হয়, আমরা ইলেকট্রন বিন্যাস যেভাবে করে থাকি এটার মনে রাখার একটা টার্ম আছে, যে আমরা যদি স্বাভাবিক অবস্থায় ইলেকট্রন বিন্যাস মনে রাখি, এটা এইভাবে মনে রাখি, আমরা মনে রাখতাম এভাবে যে ইস ইস, পিস পিস, ডিপিস ডিপিস, এফ ডিপিস এফ ডিপিস, ঠিক আছে। আচ্ছা, ইস ইস বলতে মানে ইলেকট্রনগুলো মানে উপশক্তি স্তর কীভাবে যায়, ইস ইস বলতে এস এস, ইস ইস, পিস পিস, পি এস পি এস, তারপর ডিপিস ডিপিস, ডি পি এস ডি পি এস, তারপর এফ ডিপিস এফ ডিপিস, এফ ডি পি এস এফ ডি পি এস, এভাবে আমরা রাখতাম ইস ইস, ইস ইস, পিস পিস পিস, ডিপিস ডিপিস, এফ ডিপিস এফ ডিপিস, ঠিক আছে। আচ্ছা, তারপর এখন প্রথম থেকে 1 বসে দেবো, এস 1 2, তারপরে 3, তারপর 4, তারপর 5 6 7 8, ওকে। পি 2 থেকে শুরু হয়, 2 3 4 5 6 7, তাহলে এস শুরু হচ্ছে 1 থেকে শুরু হচ্ছে এস, 2 থেকে শুরু হচ্ছে পি এস পি, ডি শুরু হবে 3 থেকে, একদম এখান থেকে 3D 4D, তারপর ডি এর কোথায় 5 6, D3 হচ্ছে 4 থেকে শুরু হচ্ছে এফ 4 5। আচ্ছা, এভাবে আমরা করতে পারি, অথবা আরেকটা পদ্ধতি আছে মনে রাখার জন্য, আমরা এগুলোকে এভাবে লিখে নিতে পারি,
1 2 3 4 5 6 7 8, তারপর প্রথম এস লাস্টের এস বাদ, এখান থেকে শুরু হবে পি পি, এগুলো সব 1 2 3 4 5 6 7 8, 8 পর্যন্ত দিয়ে নিলাম। হ্যাঁ, তারপর 2p 3p 4p 6p 7p, ও সরি 5p 6p 7p, প্রথমের একটা শেষের একটা বাদ, তারপর এস গেল পি গেল, ডি শুরু করবো, আবার একটা বাদ নিচের একটা বাদ, 3d 4d 5d 6d, তারপর এফ শুরু করবো, প্রথমে একটা বাদ এখানে বাদ, 4f 5f। আচ্ছা, তারপর এগুলো আমরা এপাশ এই দিক দিয়ে টান দিব কিভাবে? প্রথমে একটা একটা করে কাটবো, 1s 2s, কিভাবে কাটলাম? একটা একটা, পরে দুইটা দুইটা করে কাটবো, 2p 3s 3p 4s, প্রথম দুইটা কাটলাম একটা একটা করে, পরের দুইটা কাটলাম দুইটা দুইটা করে, তারপর তিনটা তিনটা করে কাটবো, 3d 4p 5s 4d 5p 6s, এই দুইটা কাটছি তিনটা তিনটা করে, তারপর চারটা চারটা করে কাটবো, 4d 5p 6s 7s 1 2 3 4। ঠিক আছে, তাহলে আমাদের সিস্টেমটা হচ্ছে এদিক থেকে আমরা যাব 1s 2s 2p 3s 3p 4s 3d 4p 5s, প্রথমে জাস্ট একটা একটা, দুইটা দুইটা, তিনটা তিনটা, চারটা চারটা, 1s, তারপর আসবে 2s, তারপর আসবে 2p 3s, তারপর 3p 4s, তারপর 3d 4p 5s, 4d 5p 6x, 4f 5d 6p 7s, 5f 6d 7p 8s। আচ্ছা, এখন এসপিডিএফ গুলো কি আসলে? এসপিডিএফ হচ্ছে উপশক্তি স্তর। আমরা যখন এখানে দেখতেছি না 7s 5f 6d, প্রথমের অক্ষরটা এটা হচ্ছে এন এর মান, এন ইজ ইকুয়াল টু 1 2 3 4 5 6 এরকম ডট ডট, প্রথমের মানটা হচ্ছে, এটাকে বলা হয় প্রধান শক্তি স্তর, প্রধান শক্তি স্তর। আর এসপিডিএফ এসপিডিএফ এগুলো হচ্ছে উপশক্তি স্তর। এসপিডিএফ কি হচ্ছে? এসপিডিএফ হচ্ছে উপশক্তি স্তর। হ্যাঁ, আচ্ছা, এখন কোনটাতে কতটা ইলেকট্রন থাকতে পারে? আচ্ছা, প্রধান শক্তি স্তরগুলোকে আমরা n সমান যদি 1 হয়, ওকে, আমরা এগুলো মনে রাখতে পারি। প্রধান শক্তি স্তরকে আমরা এভাবে মনে রাখি, কে এল এম এন, ধরে নিলাম 1 হলে এখানে n ইজ ইকুয়াল টু 1, 1 হলে কে, তারপর হচ্ছে 2 এর জন্য এল, 3m 4 হচ্ছে n, এগুলো প্রধান শক্তি স্তর সংখ্যাগুলো, প্রথম শক্তি স্তর, দ্বিতীয় তৃতীয় চতুর্থ, যার নাম হচ্ছে কে এল এম এন। ওকে, কোন শক্তি স্তরে কতটা থাকতে পারে? 1 নাম্বার শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারে হাইয়েস্ট? এটা ডিপেন্ড করে 2n স্কয়ার, প্রধান শক্তি স্তরে কতটি ইলেকট্রন থাকতে পারে, 2n স্কয়ার, অর্থাৎ n যদি 1 হয় তাহলে কয়টা থাকতে পারে? 1 এর উপর স্কয়ার 1 2, তার মানে থাকতে পারে হাইয়েস্ট দুইটা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা ওকে।
এন যদি 1 হয়, এন ইজ ইকুয়াল টু 1 হলে কটা ইলেকট্রন থাকতে পারবে সেখানে, অর্থাৎ প্রথম শক্তি স্তরে যদি আমরা এরকম শক্তি স্তরগুলো কল্পনা করি, ধরলাম এটা নিউক্লিয়াস, ওকে, এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, অর্থাৎ এন ইজ ইকুয়াল টু 1, এটা নিউক্লিয়াস। এন ইজ ইকুয়াল টু 1 বা এই শক্তি স্তরটার নাম হচ্ছে কি, কে। তারপরের শক্তি স্তরটা হচ্ছে এন ইজ ইকুয়াল টু 2, এই শক্তিটা হচ্ছে এল। তারপরের শক্তি স্তরটা হচ্ছে এম, যেখানে এন হচ্ছে 3, ওকে। তাহলে 2n স্কোয়ার থাকতে পারবে, n ইজ ইকুয়াল টু 1 হলে দুইটা থাকতে পারবে। দ্বিতীয় শক্তি স্তরে কয়টা থাকতে পারবে, 2 2 4 4 2 8টা। তৃতীয় শক্তি স্তরে থাকতে পারবে কয়টা, 3 3 9 9 18টা। চতুর্থ শক্তি স্তরে থাকতে পারবে কয়টা, 32টা, এরকম, ওকে। তাহলে 1 নাম্বার শক্তি স্তর অর্থাৎ কেতে থাকতে পারতেছে 2টা, এল এ 8টা, 3 নাম্বারটায় থাকতে পারতেছে 18টা, 4 নাম্বারটা থাকতে পারতেছে 32টা। 32টা কি, 32টা ইলেকট্রন থাকতে পারতেছে, হ্যাঁ। আচ্ছা, এগুলো প্রধান শক্তি স্তর, উপশক্তি স্তর কিন্তু না। আচ্ছা, উপশক্তি স্তর আমাদের দরকার কেন, এই জন্যই আমরা বলতেছি, আমরা যদি ইলেকট্রন বিন্যাসগুলো দেখি, দেখা যাবে 1 থেকে 18 পর্যন্ত কোনো সমস্যা নেই, অর্থাৎ হাইড্রোজেন থেকে আর্গন পর্যন্ত কোনো সমস্যা নেই। সমস্যা শুরু হচ্ছে যদি আমরা দেখতেছি পটাশিয়াম ইলেকট্রন বিন্যাস, পটাশিয়াম মনে করো 19। আচ্ছা, 1:2:2 করে না করে আমরা যদি এভাবেই করি 2 8 8 1, প্রথম শক্তি স্তরে 2টা, ঠিক আছে, তারপরে 8টা, ঠিক আছে, তারপরের 8টাতে 3 নম্বরে 8টা কেন হলো, 3 নম্বর শক্তি স্তরে তো 18টা থাকতে পারে, 2 8 9 হতো, 2 8 আবার 8 হয়ে কেন পরেরটাতে গেল, ঠিক আছে। 20 নম্বরে ওই রকম, 20 নম্বর ইলেকট্রনটা মৌলটা কি, ক্যালসিয়াম, 2 8 8 2, এমন কেন হলো, এখানে তো থাকতে হতো 2 8 10, কারণ 3 নাম্বারটা তো এবিলিটি আছে 18টা পর্যন্ত থাকতে পারে, এমন তো না যে 18টা পার হয়ে গেছে জন্য শেষেরটাতে চলছে। আচ্ছা, এটার ব্যাখ্যাটা যদি আমরা দিতে যাই তাহলে আমাদের ধারণা লাগবে উপশক্তি স্তরের, অর্থাৎ প্রধান শক্তি স্তর শুধু না, আমাদের ধারণা লাগবে উপশক্তি স্তর। উপশক্তি স্তর বলতে এই যেগুলো এস পি ডি এফ, এগুলো হচ্ছে উপশক্তি স্তর। এখন উপশক্তি স্তরে কোনটাতে কি ইলেকট্রন থাকতে পারে, উপশক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে 2 into 2l plus 1, ঠিক আছে, 2 into 2l plus 1। এস এর জন্য উপশক্তি স্তর আমরা কয়টা জানি, উপশক্তি স্তর জানি 4টা, কি কি, এস পি ডি এফ। এস এর জন্য এল এর মানটা হচ্ছে 0। হ্যাঁ, হ্যালো আপু, না না বলো। ও আচ্ছা, ঠিক আছে। ও আল্লাহ, তুমি পড়বা। হুম, রাতে না তোমাদের প্রাইভেট আছে একটা। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ওকে, ভালো আছে।